কুকুরে বেড়ালে কামড়ালে আপনাদের প্রথম কি করা উচিত? আমার এই হাতে কামড়েছিল, যখন বর্তমানে পুরো দাগ এখনো বোঝা যাচ্ছে। তারপর টিকিট করিয়ে আমরা চলে এলাম এমার্জেন্সি ডক্টরের কাছে। তো এর মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফবিক। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আজ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এখন আছি বেলেঘাটা আইডি হসপিটালে। কদিন আগেই ঘটে গেছিল আমাদের সাথে একটা দুর্ঘটনা, তাই আজ এসে গেছি বেলেঘাটা আইডি হসপিটালে। দুর্ঘটনা বলতে আমার এক ভাই সিদ্ধার্থ, তাকে কামড়েছিল কুকুরে, সেটারই আজকে থার্ড ডোজ। তাই ভাবলাম এই কুকুরে কামড়ালে কি কি প্রিভেনশন নিতে হয়, কি কি করতে হয়, কোথায় ডোজ পাবেন, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি পুরো দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন এখন শুনে নিই ওর মুখ থেকেই সেদিনকে ঘটনাটা কি ঘটেছিল। আমি সিদ্ধার্থ। সেদিন অফিসে যাওয়ার পথে অফিসের ভিতরে একটা কুকুর আমাকে অ্যাটাক করে, অনেকটাভাবে জখম করেছিল। বর্তমানে এখন ঠিক আছে। তো আমার এই হাতে কামড়েছিল, যখন বর্তমানে পুরো দাগ এখনো বোঝা যাচ্ছে। আর কামড়েছিল আমার পায়ে। পাটা একটু দেখা। এখন তার বিশালভাবে কামড়েছে। এখন আজকে গত 7 দিন হয়ে গেছে। এখন ব্যথা যন্ত্রণা কিছু নেই, কিন্তু এখন এই হালকা লালভাবে যেটা দেখা যাচ্ছে, একটা র্যাশ হয়েছে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলে অ্যালার্জি, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। তো এর মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এই ভাইকে যেদিন কুকুরে কামড়ায়, সে সেদিনকে অফিসে গেছিলো। কুকুরগুলো অফিসেরই, তো তারা শুয়েছিল, তাকে ডিস্টার্ব কিছুই করেনি। তো হঠাৎ এসে তাকে কামড়ে যায়। কী কারণে কামড়ায় সেটা সেদিন আমরা কিছু বুঝতে পারিনি। তো সেদিন যখন ফার্স্ট ডোজ দিতে এখানে আসি, সেদিন একজন পশুপ্রেমীর সাথে দেখা হয়েছিল। উনি কুকুর বেড়াল নিয়ে অনেক রিসার্চ করেন, অনেক ভিডিও করেন। ওনার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, লিভিং আনলিস্টেড বলে। ওনার সাথে কথা বলে আমাদের বেশ ভালো লেগেছিলো। তো উনি একটা আইডিয়া দিয়েছিলেন যে কেন কামড়ায়। তো সেদিন উনি বলেছিলেন যে কুকুর বেড়াল এদের প্রিভিয়াসে কোনো ঘটনা ঘটেছিল, সেই রকম কিছু মানুষের ইমেজ তাদের মাথাতে থাকে। তো পরবর্তীকালে তাদের মতো দেখতে যদি কোনো মানুষকে তারা দেখতে পায়, তো হঠাৎ কোনো কিছু না ভেবেই তারা অ্যাটাক করে। তো এটা একটা আইডিয়া পেয়েছিলাম, তো তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো এখন আপনাদের বলবো কুকুরে বেড়ালে কামড়ালে আপনাদের প্রথম কি করা উচিত, যেটা আমরা এই কদিনে আইডিয়া পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম যেখানটা কামড়াবে ওই জায়গাটাকে আপনারা সাবান জল অথবা সার্ফের জল দিয়ে ভালো করে 15 মিনিট ধরে ধোবেন। কোনো ডেটল বা অন্য কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না, শুধুমাত্র সাবান জল আর সার্ফের জল দিয়ে ওই জায়গাটা 15 মিনিট ধরে ভালো করে ধোবেন। তারপরে আপনাদের কি করতে হবে, তারপর আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবেন। সেখানে যদি ওই কুকুর বা বেড়ালের কামড়ানোর টিকা না পাওয়া যায়, তারা ওখান থেকে আপনাকে পাশের হসপিটালে রেফার করে দেবে মেন ব্রাঞ্চে। যেমন আমরা গেছিলাম প্রথমে উল্টোডাঙ্গায় ইএসআই হসপিটাল, সেখান থেকে শুধুমাত্র আমাদের দিয়েছিল টিটিনাস ইঞ্জেকশন। তারপর ওখান থেকে আমাদের রেফার করেছিল বেলেঘাটা আইডি হসপিটাল। এখন মানিকতলা ইএসআই হসপিটালে প্রাথমিক চিকিৎসা এবং সাথে টিটিনাস ইঞ্জেকশন নেওয়ার পর রওনা দিলাম বেলেঘাটা আইডি হসপিটালের দিকে। এই হলো বেলেঘাটা আইডি হসপিটাল। এখন যাব সোজা এমার্জেন্সির দিকে। হসপিটালের মেন গেট থেকে শুরু করে পুরো হসপিটাল চত্বর সাজানো আছে বেশ সুন্দরভাবে। রয়েছে প্রচুর গাছপালার সম্ভার। আমাদের এখানে গভর্নমেন্ট হসপিটালের বাইরের পরিবেশ দেখে যতটাই না মুগ্ধ হলাম, তেমনি ভিতরের পরিবেশটা দেখে একটু আশ্চর্যও হলাম। কিন্তু কেন জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন, উত্তরটা এই গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে। তারপর ইএসআই হসপিটাল থেকে আমরা রেফারেন্সের কাগজ নিয়ে সোজা চলে আসি বেলেঘাটা আইডি হসপিটালের এমার্জেন্সিতে এসে এই হসপিটালে দেখানোর জন্য ওখান থেকে আরেকটা আলাদা টিকিট করতে হয়। আমরা সেই টিকিট করে চলে গেলাম এমার্জেন্সি ডক্টরের কাছে। কিন্তু টিকিট করে ডাক্তারের কাছে পৌঁছানো পর্যন্ত দিতে হয়েছিল বেশ লম্বা লাইন। ছিল না পেশেন্টের জন্য কোনো বসার জায়গা, তাই তো খারাপ পেশেন্ট এসে সেখানে মেঝেতেই লুটোপুটি খাচ্ছে। এরপর ডাক্তার দেখে আমাদেরকে পাঠালেন মেল অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সেন্টারে, কারণ হচ্ছে ফিমেলদের জন্য আলাদা ভ্যাকসিন ওয়ার্ড আছে। আমরা চলে এলাম ওপিডি বিল্ডিংয়ে, যার ফার্স্ট ফ্লোরেই রয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সেন্টার। এখন আমরা ওখানেই যাব। তবে পেশেন্টকে নিয়ে লিফটে করে উপরে আসতে গিয়ে দেখলাম লিফটের এই করুণ অবস্থা। এখানে মেনটেন্যান্সের অভাব তো রয়েছে, সাথে রয়েছে কিছু সাধারণ মানুষের সচেতনতার অভাবও। কারণ যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, সেখানে লিফটের ভিতরেই ফেলে আসছে পান গুটকার পিচ। লিফটের দরজা খুলতেই আমরা নেমে গেলাম ফার্স্ট ফ্লোরে। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ওয়ার্ডের
হসপিটালের ভিতর। এখন পেশেন্টকে ভিতরে নিয়ে যাওয়া হলো, আর আমি বাইরে ওয়েট করতে করতে পড়ে নিলাম কিছু সতর্কতার নোটিশ। ভ্যাকসিন হওয়ার পর পেশেন্ট এখন নিজে থেকেই হেঁটে হেঁটে আসছে, কারণ এটা হলো আজর ভ্যাকসিনের 3rd ডোজ। প্রথম দিনের চিত্রটা একটু আলাদাই ছিল, তবে আজকের ডোজেও পেয়েছে 2 হাতে 2টো ভ্যাকসিন। ওখানে গিয়ে আমাদেরকে দেওয়া হলো IV4 ইঞ্জেকশন, যেটা একটু পেনফুল, তো ডাক্তাররা বলেই দেয়। আর সব পেশেন্টের ক্ষেত্রেও সেটা দেওয়া না হতেও পারে, সেটা ডাক্তারই ডিসাইড করবেন এই ক্ষতস্থান দেখে। এই ইঞ্জেকশনটা দেওয়া হয় এই ক্ষতস্থানের পুরো এরিয়া জুড়ে, চারিদিকে। কারণ হচ্ছে এটা ডাক্তারই ডিসাইড করেন কোন এই ইঞ্জেকশনটা কার কোন পেশেন্টের লাগবে, কার লাগবে না। ডগ বাইটের 4টে ভ্যাকসিন হয়, সেদিনকে আরেকটা ভ্যাকসিনও হাতে দিয়ে দেওয়া হয়। তারপরে আর বাকি 3টে ভ্যাকসিন থাকে, সেইটা ডেট অনুযায়ী আবার এসে পেশেন্টকে কমপ্লিট করতে হয়। তো এই IV4 ইঞ্জেকশন দেওয়ার পরে প্রত্যেকটা পেশেন্টকে 2 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। কারণ হচ্ছে এই ইঞ্জেকশনটা খুবই পেনফুল, আর অনেক সাইড এফেক্টও হতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে। আর তাই এখানে কোনো গার্জেন যদি না আসে, সেই পেশেন্টকে কিন্তু দেওয়া হবে না। তাই অবশ্যই যখন এইসব কেস আসবেন এখানে, তখন একজন গার্জেনকে অবশ্যই সাথে করে নিয়ে আসবে। এটা বেলেঘাটা হসপিটালের নিয়ম। অন্য হসপিটালে কী হয় সেটা আমার আপাতত জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আমাদের বেলেঘাটা আইডিতে 3rd ডোজ কমপ্লিট হয়ে গেল। এরপর লাস্ট 28 দিনের মাথায় লাস্ট ভ্যাকসিনটা হয়। তো আজকে 3rd ডোজ কমপ্লিট হওয়ার পরে পেশেন্ট আমাদের অনেকটাই সুস্থ আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এইরকম অনেক ইনফরমেশন পেতে চান, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।